স্টুডিওতে আজকে আমার সঙ্গে আছেন জনপ্রিয় অভিনেত্রী এবং নৃত্যশিল্পী মমতা শঙ্কর। নমস্কার দিদি। নমস্কার। আকাশবাণী মৈত্রী মহিলাদের আসরে আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ। মহিলা বিভাগের তরফ থেকে নারী দিবসের অনেক শুভেচ্ছা জানাই আপনাকে। অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও জানাচ্ছি আমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। অভিনেত্রী হিসেবে এবং নৃত্যশিল্পী হিসেবে আমার মনে হয় আপনি নাচটাকে আগে বেছে নেবেন। দুটোর মধ্যে কোনটাকে কত নম্বরে রাখবেন? আমার যেটা মনে হয়, নাচ আর অভিনয়, আমার যেরকম দুই ছেলে আছে, হ্যাঁ, আমার দুই ছেলে আমার কাছে যতটা প্রিয়, তাদের মধ্যে আমি যেমন বলতে পারবো না কাকে বেশি ভালোবাসি, সেরকম আমি নাচ আর অভিনয়ের মধ্যেও বলতে পারবো না আমি কোনটা বেশি ভালোবাসি। আমার কাছে দুটোই সমান। অবশ্যই তাই, দুটো সৃষ্টি একজন স্রষ্টার কাছে সমান গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তবে একটা জিনিস হয়, যেমন এক ছেলেকে যত্ন করতে গেলে অন্য ছেলে ততক্ষণ বসে থাকে, তাকে কিছু করতে পারছি না, আবার অন্য ছেলেকে যখন করি তখন মানে আরেকজন ছেলে বসে থাকে। তো আমার নাচ আর অভিনয়ের মধ্যে সেইটা হয়, মানে একটা টানাপোড়েন মতো হয় যে আমি যখন নাচের প্রোগ্রামে ব্যস্ত থাকি তখন অনেক ছবি আমাকে ছেড়ে দিতে হয়েছে বা এখনো ছাড়তে হয়, আবার যখন অভিনয় নিয়ে ব্যস্ত থাকি তখন কোনো নাচের প্রোগ্রাম এলে তখন সেটাকে কখনো কখনো ক্যান্সেল করতে হয়েছে। তবে দুটোকেই আমার সমান প্রাধান্য দিতে ইচ্ছে করে। আপনার অভিনয় তো বহুদিন ধরে অনেকগুলো প্রজন্মের মানুষের মন কেড়েছে, প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছে এবং প্রতিদিনের অভিনয় দিয়ে আপনি নিজেই নিজেকে ছাপিয়ে যাচ্ছেন। সেই প্রসঙ্গে তো আমরা আসবই। পাশাপাশি আপনি যে গুরুত্বপূর্ণ কাজটা করেন, জনপ্রিয় নৃত্যশিল্পী উদয় শঙ্করের যে ধারাকে আপনি বহন করে নিয়ে আসছেন, আপনাদের পারিবারিক ধারা, উনি ছিলেন ভারতীয় আধুনিক নৃত্যের পথিকৃৎ এবং সেই ধারা আজ বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন আপনি, পৌঁছে দিচ্ছেন। আমি আপনাদের অনুষ্ঠান দেখেছি, আপনাদের এখন যে প্রযোজনাগুলো হচ্ছে তাতে অনেক কিছু নতুন সংযোজন ঘটেছে, কিন্তু ওই ট্র্যাডিশনাল রূপটার কোনো পরিবর্তন হয়নি, ওটা স্বতন্ত্রই আছে। একদম। আমার বাবা সবসময় বলতেন, বাবার যে নৃত্যশৈলী সেটা খুবই আধুনিক, খুব আধুনিক, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওটা একেবারে ভারতীয়। ভারতীয় তো বটেই, তার শিকড়টা একদম, সেটা কিন্তু সারা পৃথিবীর জন্য সার্বজনীন। এবং এই উদয় শঙ্কর স্টাইলটার মধ্যে দিয়ে আমরা একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ আনার চেষ্টা করছি, যে ভাষাটা, মানে নাচের এমন একটা ভাষা তৈরি করতে চেষ্টা করছি, সেই নাচটা দিয়ে অডিয়েন্সের মধ্যে যদি একটি বাচ্চা থাকে, সে যতটা উপভোগ করবে, একজন বয়স্ক মানুষও ততটা উপভোগ করবে, একজন কারখানা শ্রমিক বা একদম গ্রামের, প্রত্যন্ত গ্রামের মানুষ যতটা আনন্দ পাবে, একজন যিনি নাচের অত্যন্ত বোদ্ধা বা জ্ঞানী, তিনিও সেখান থেকে সেই আনন্দটা যাতে পান, এবং সেটা সবার জন্যে। সারা পৃথিবীতে যেরকম আমরা যখন প্রোগ্রাম করতে গেছি, চায়না, মঙ্গোলিয়া, জাপান, যেখানে ইংরেজি কথাও সচরাচর বলতে চায় না, একেবারেই ওরা ইংরেজি বলে না, সেখানে ভারতীয় নৃত্যের একটি ধারাকে উপস্থাপনা করা। সেখানে আমরা রবীন্দ্রনাথের চণ্ডালিকা করেছি। বাহ। হ্যাঁ, কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা এমন যে সেটাতে ওদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যে আমরা কি বলতে চেয়েছি। সেখানে গানটার মানেগুলো আমাদের বডি ল্যাঙ্গুয়েজে, এক্সপ্রেশনে, কারণ অ্যাক্টিংটা আমাদের নাচে ভীষণ প্রাধান্য পায়। এই অভিনয়টা এবং নাচ দুটো মিলিয়ে যেটা মানুষের কাছে চট করে পৌঁছে যায়, মানে ও তাদের বুঝতে অসুবিধা হয় না। বাহ। মানে যে কোনো ভাষারই মানুষ হোক, যে কোনো বয়সের মানুষ হোক, সে দেশে হোক, বিদেশের হোক, গ্রামের হোক, শহরের হোক, তাদের কারোর অসুবিধা হয় না। এবং আমি এবং আমার স্বামী চন্দ্রোদয় এটা আমাদের একটা ব্রত হিসেবে নিয়েছি যে এইটাকে আরো মানুষের মধ্যে ছড়ানো। তবে এখন যেটা হচ্ছে যে কেউ কেউ কিছুদিন হয়তো আমাদের কাছে ক্লাস করে তারপরে সে নিজের একটা স্কুল করে দিল, বা অন্য জায়গায় গিয়ে বলছে যে আমি উদয় শঙ্কর স্টাইল করছি, কিন্তু সেটা আদৌ উদয় শঙ্কর স্টাইল নয়। এখন যেটা হয়ে যাচ্ছে, উদয় শঙ্কর স্টাইলটা ভীষণ ডাইলিউটেড হয়ে যাচ্ছে, জলো হয়ে যাচ্ছে। যে আসল উদয় শঙ্কর স্টাইলটা, তার যতটা ফ্রিডম আছে,
আবার ঠিক ততটাই একটা সীমা আছে, গণ্ডির মধ্যে। তার মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো হলে সেটা উদয়শঙ্কর স্টাইল হবে, আর যেটা না হলে উদয়শঙ্কর স্টাইল হবে না। তো তার একটা গ্রামার আছে, একটা কাঠামো আছে তার, একদমই। এবং ওয়ার্কশপ, যেরকম বিদেশিরা এসে ওয়ার্কশপ করান বা আমরা বিদেশে গিয়ে ওয়ার্কশপ করি, যে সেখানে আমরা কিছু দেখলাম, সেটাকে আমার নাচের মধ্যে ঠিক সেই জিনিসটাকে নিয়ে এলাম। আচ্ছা, সেটাতে উদয়শঙ্কর স্টাইল হয় না। উদয়শঙ্করের নাচের স্টাইলটাকে যে একজন ভীষণ ভালোভাবে বুঝিয়েছেন, মৌমাছি যেরকম সব ফুলের মধু সংগ্রহ করে, কিন্তু যখন এই মধুটা আমাদের কাছে আসে তখন কিন্তু আলাদা আলাদা ফুলের গন্ধ পাওয়া যায় না, তখন সেটা মধু বলে একটা আলাদা জিনিস তৈরি হয়, নিজস্বতা একটা আছে। তো সেইটা খুব ইম্পর্টেন্ট। নাচের ভাষা দিয়ে মানুষকে প্রভাবিত করা, পাশাপাশি আপনি তরুণ প্রজন্মের জন্য বললেন যে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একটা ইতিহাস আছে, একটা শিকড় আছে, উপস্থাপনা করার আগে সেই সীমাটা এবং সেগুলোকে ধারাটা বোঝা উচিত। আমাদের শিকড়টাকে জানতে হবে, আমাদের দেশে কি কি আছে সেইগুলোকে জেনে তারপরে আমরা এক্সপেরিমেন্ট করব। আরেকটা জিনিস যেটা, যে অনেক সোশ্যাল মেসেজ, নারী কেন্দ্রিক মেসেজ, অ্যান্টি ড্রাগ, মানে ড্রাগস নিয়ে যে সমস্যা হচ্ছে সেইটার বিষয়ে বলা, চারিদিকে যে অবস্থাটা দেখছি, খারাপ জিনিসগুলো দেখছি, সেইগুলোর এগেনস্টে বলা বা সেইগুলোকে নিয়ে সচেতন করা মানুষকে, সেটাও আমরা নাচের মধ্যে দিয়ে করছি। মানে এটা শুধু একটা এন্টারটেনমেন্টের জায়গা না, মানে নাচের মধ্যে দিয়ে শিক্ষা দেওয়াটা। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের হরি খেলায় দেখেছিলাম যে যেখানে রবি ঠাকুর লিখছেন যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না তো তারা, আপনারা দেখাচ্ছেন যুদ্ধ শেষে রানী অনুতপ্ত, রাজপুত নারী পাঠান নারীর দুঃখ দুটো সেম ফ্রিকোয়েন্সিতে মাপা যাচ্ছে। আসলে কি হয়েছে, এখন পৃথিবীতে যুদ্ধ, হানাহানি, মারামারিটা এত বেশি, একটা ভয়াবহ জায়গায় আমরা পৌঁছচ্ছি। তো সেখানে যখন রবীন্দ্রনাথের এই কথাটা যখন ছিল শেষে, হরিখেলার শেষে, তখন আমার কেন জানি না মনে হলো এখানে আমি একটু, আমার মনে হয় রবীন্দ্রনাথ যদি এখন থাকতেন এইটা দেখলে হয়তো খুশি হতেন, হয়তো রাগ করতেন না, যে চেঞ্জটা করেছি, যে এখানে যখন সমস্ত পাঠান সৈন্যরা যখন মারা গেলেন, এবার নারীরা যখন দেখছে মানে একটা ছারখার হয়ে গেছে, সমস্ত মৃতদেহ পড়ে রয়েছে, তখন এই রানী প্রথমে আসে এবং ভীষণ খুশি যে আমি প্রতিশোধ নিয়েছি। কিন্তু তারপরে যখন তাদের অবস্থাটা দেখে, তখন রানীর সেই নিজের, যখন তারা সর্বহারা হয়েছিল, সব পুরুষদের হারিয়েছিল, সেইটা মনে পড়ে যায় যে আমি প্রতিশোধ নিতে গিয়ে তো একটা অন্যায়কে আমি আবার রিপিট করলাম। একদমই, আবার আমি প্রতিশোধ দিয়ে প্রতিশোধকে কখনো বন্ধ করা যায় না। তো কাউকে একটা থামতে জানতে হবে, কোথাও একটা থামতে হবে, এবং ওইটা মনে রাখতে হবে যে যে থামছে সে কিন্তু বেশি শক্তিশালী, সেই আসল জয়ী। যে প্রতিশোধ নিয়ে সবাইকে মেরে ফেললো সে জয়ী না। এবং এখানে পাঠান রমণীদের সঙ্গে, মহিলাদের সঙ্গে এই যে রাজপুত নারীদের একটা মেলবন্ধন হচ্ছে, তারা সমব্যথী হয়ে যাচ্ছে এবং সবাই সবাইকে বুকে জড়িয়ে নিচ্ছেন, যে সব নারীর দুঃখটা এক। কিন্তু মানুষ বলতেই মানুষের হাসি, দুঃখ এগুলো আলাদা হয় না, মানুষ জন্মায় যেটা নিয়ে সেটা সারা পৃথিবীতে এক। আর মেয়েরা তো বাঁচেই পরিবারে, পরিবার গঠন করাই তাদের কাজ। একদম আমি এটাই বলবো যে আমাদের যেরকম আমরা এখন ভীষণ নারী পুরুষকে একটা পেছনে ফেলার একটা চেষ্টা, আমি নারী দিবসেই এই কথাগুলো বলছি, আমরা নারীরা খুব এগিয়ে যাচ্ছি বলছি, কিন্তু অনেক সময় ভুল দিকে এগোচ্ছি, আমরা ঠিক দিকে এগোচ্ছি না। এবং পুরুষকে দরকার নেই, নারীরাই সব, পুরুষ আর নারী দুজনকেই দরকার, নালে আমরা জন্মাতাম না এই নারী পুরুষ উভয় না থাকলে। তো এখানেই লিঙ্গ সমতা আমাদের মনে রাখতে হবে, ভগবান মানে যখন সবকিছু সৃষ্টি করেছিলেন, নারী পুরুষ
এবং একটা তৃতীয় লিঙ্গ সেটাকেও সৃষ্টি করেছিলেন। তিনটের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত, একদমই। কারোর একজনকে দিয়ে চলবে না। ঠিক এইটাই বলবো, আমরা যেন প্রত্যেকে, আমি নারী পুরুষ বলবো না, আমি বলবো মানুষের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। আমার ব্যথাও ব্যথা, পুরুষের হয়তো একটু কম ব্যথা লাগবে, আমরা হয়তো অতটা সহ্য করতে পারবো না। আবার সেটা বললেও ভুল, একজন মা হওয়ার সময় যে কষ্ট মেয়েরা সহ্য করতে পারেন সেটাও অতুলনীয়, যতটা জোর শক্তি মেয়েদের মধ্যে দিয়েছেন। এই অনুভূতিগুলোকে পরিমাপ করা যায় না, এইগুলোকে করা যায় না। কিন্তু মেয়েদের নেচার আলাদা, পুরুষের নেচার আলাদা। একটা বাচ্চা ছোটবেলা থেকে আমরা কেন রান্নাবাটি খেলতে ভালোবাসতাম, আমরা কেন পুতুলের দিকে যেতাম, আর ছেলেরা কেন বলের দিকে যায়? তাই বলে কি মেয়েরাও কি ফুটবল খেলছেন না, ক্রিকেট খেলছেন না? তারাও খেলছেন। ছেলেরাও কি ভালো শেফ হচ্ছে না, রান্না করছেন না হোটেলে গিয়ে? এখন আমরা বেড়াজালটা অনেকটা ভেঙে ফেলেছি। কিন্তু আমি এইটাই বলবো, আমরা কিন্তু এখন নারীরাই নারীদের বেশি শত্রু হয়ে যাচ্ছি। আমরা যখন দেখছি যে চারিদিকে এইভাবে ধর্ষণ, খুন এইভাবে হচ্ছে, মানে র্যাম্পেন্ট একটা এরকম ব্যাপার হচ্ছে, তখন আমরা সব নারীরা আমরা একসঙ্গে আমরা বলতে পারি না যে আমরা ছেলেদের কোনো রকম প্রলোভন, কোনো রকম উস্কানি, তাদেরকে প্রভোক করা হচ্ছে, সেরম কোনো জিনিস আমরা করব না, সেরম অ্যাড আমরা দেব না। তো আমরা কোথাও একটা দাঁড়ি টানতে পারি না যে আমরা মেয়েরা মেয়েদের পাশে দাঁড়াবো? হ্যাঁ, আমরা সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট করব, সবকিছু করব, কিন্তু সেখানে একটা সীমারেখা রেখে, যে নারীদের সেই মর্যাদাটা রেখে আমরা সেটা করব। এবার একটু আপনার অভিনয়ের জীবনে আসি। হ্যাঁ, দীর্ঘদিনের পথ চলা, পরিচালক মৃণাল সেনের হাত ধরে মৃগয়া থেকে পথ চলা শুরু। অনেক গুণী মানুষের সঙ্গে কাজ করেছেন আপনি, সত্যজিৎ রায়, ঋতুপর্ণ ঘোষ, বর্তমান প্রজন্মের পরিচালকদের সঙ্গে কাজ করছেন, তা অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করছেন। আপনি যাদের পেয়েছেন, যাদের নির্দেশনায় কাজ করতে পেরেছেন, বর্তমানের ধরনটা বদলেছে, অভিনয়ের ধরনটা বদলেছে। এতদিনের পথ চলা, যদি আপনার অভিজ্ঞতায় কয়েক লাইন শুনি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন এই ইন্টারভিউটা নিচ্ছেন, আজকে 2025 সাল, 75 সালে মৃগয়ার শুটিং আরম্ভ হয়েছিল, মানে 50 বছর আগে। আচ্ছা। মিঠুন আর আমি দুজনেরই 50 বছর হবে, মানে রিলিজ হয়েছিল 76-এ। রিলিজ আবার সম্প্রতি কিন্তু আমরা এই জুড়িকে পেয়েছি নতুন একটি সিনেমায়, সম্প্রতি একটি সিনেমা, হ্যাঁ, প্রজাপতিতে। মৃণালদার হাত ধরে আসা, এবং তারপরে আমি বলবো, আমি সত্যি বলবো, আমার ভাগ্য এত ভালো, আমার সবকিছু জ্ঞান আমাকে যিনি চালাচ্ছেন তিনি হচ্ছেন সত্য সাই বাবা। আজকে আমাকে এতটা সুযোগ দিয়েছেন যে আমি মৃণাল সেনের হাত ধরে এসছি সিনেমা জগতে। আজকে আমি সত্যজিৎ রায়ের সঙ্গে, গণশত্রু, শাখা প্রশাখা, পরপর নামগুলো আমার মনে পড়ে যাচ্ছে, 3টে ছবি, মৃণালদার সঙ্গে পরপর 4টে ছবি, গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত 2টো ছবি, গৌতম দা আবার ছবি করবেন, এবং আরেকটা ছবি করার, পদ্মা নদীর মাঝিতেও আমার করার কথা ছিল, কিন্তু আমার তখন একটা কোমরের ব্যথা ছিল, সেই জন্য আমাকে ডাক্তার পারমিশন দিলেন না। মানে ঋতুপর্ণ ঘোষের উৎসব, ঋতুপর্ণর উৎসব, আবহমান, দহন, পরপর ছবি, তারপরে এবং আরেকটা মাইলস্টোন, একদিন প্রতিদিনের চিনু, সেই সময়ের সমাজ ব্যবস্থাটাকে ধরা, সেই সময়ে নারীরা যখন প্রথম সেই নিয়মের বিরুদ্ধে কড়া নাড়ছে, প্রথম আঘাতটা করছে সেই দরজায়, চিনু সেই আঘাতটা করেছিল। সেটাই। এবং আমি তারপরে রাজা মিত্রর সঙ্গে কাজ করেছি, এবং এখনকার সবার সঙ্গে, মানে অঞ্জন, সৃজিত, প্রতিম, কৌশিক গাঙ্গুলি, এদের সবার সঙ্গে। এবং এখন নতুন যে ছবিটা আমি করেছি, অল্প বয়সী খুব ইয়াং একজন ডিরেক্টর, অভিজিৎ শ্রীদাস, ছবিটির নাম হচ্ছে বিজয়ের পরে। একদম অন্যরকম একটা সিনেমা, অন্য একটা ছবি। এই সিনেমার অভিজ্ঞতা কিরকম, অনুভূতি কিরকম? সাংঘাতিক, মানে এটার জন্য অনেকের কথা অভিজিৎ ভেবেছিলেন। টিটোদা, মানে দীপঙ্কর দে,
তিনি আমার কথা বলেন। এই যে তরুণ প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করছেন, স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে কেমন লাগলো? ভালো লেগেছে, ও তো ভীষণ ভালো অভিনেত্রী, খুবই ভালো অভিনেত্রী। আমি বলবো এই ছবির অভিজ্ঞতাটা, এই বিজয়ের পরেতে আমি যত কঠিন রোল করেছি, এইরকম কঠিন অভিনয় আমি কোনোদিন করিনি। আরেকটা করলাম শিবপুর বলে একটা ছবিতে, খুব ছোট একটা রোল, কিন্তু সবার খুব নজর কেড়েছে। খুব ছোট রোল কিন্তু খুব নজর কেড়েছে। মানে এগুলো আমার ভাগ্য। আগের প্রজন্মের যারা অভিনেতা অভিনেত্রীরা ছিলেন আর এখন যেটা হয়, একটা জেনারেশন গ্যাপ তো একটা থাকে, কিন্তু আমি বলবো আমি খুব লাকি। তারা আমার সামনে আমার সঙ্গে যখন তারা অভিনয় করেছেন, যেমন স্বস্তিকার সঙ্গেই একটা তর্কের জায়গা তৈরি হয়েছিল, কিন্তু তার জন্য সম্পর্কটা কিন্তু খারাপ হয়নি। কারণ আমি না কোনো জিনিসকে পুষে রাখতে চাই না, মানে আমি কোনো রিগ্রেট চাই না, আমি আমার জীবনে কোনো খারাপ জিনিসকে মনে রাখতে চাই না। জীবনটা কতটুকু, সুতরাং সেটাকে ভালো করার চেষ্টা করি। ভীষণ ভালো লাগে এই নতুন জেনারেশন, নতুন প্রজন্ম যারা ছবি করছেন, তাদের সঙ্গে আমার কাজ করতেও খুব ভালো লাগে। আর আমি অভিনয়টা সবসময় ভীষণ সহজ করেছি। আমি কখনো খুব থিয়েট্রিক্যাল অভিনয় বা খুব চড়া অভিনয় আমি কখনো করিনি। অনেক বেশি আবেদন ছিল চরিত্রগুলোর মধ্যে। হ্যাঁ, চরিত্রগুলোর মধ্যে। আর আমার অভিনয়টা আমি না কখনো ওই খুব সহজ, হ্যাঁ হ্যাঁ, আমি খুব চেনা একটা মানুষ হয়ে ওঠা। কোনোদিন মেকআপ টেকআপও বেশি করিনি ছবিতে, মেকআপ করতামই না, এখনো করি না। এরপর সেই প্রশ্নটার পালাম। 2025-এ আপনার মুকুটে একটি নতুন পালক এসে লেগেছে, পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন আপনি। 1992 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তারপর থেকে একের পর এক পুরস্কার পেয়ে, তারপরে সঙ্গীত নাটক একাডেমির পুরস্কার পেয়েছি দিল্লিতে, সেটাও প্রেসিডেন্টের হাত দিয়ে। সব আমার বাবা মার আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ, তাদের শুভকামনা। আমি কোনোদিন আশা করিনি যে আমি পদ্মশ্রী, বা আমি কোনোদিন স্বপ্নে, একটা মানুষের হয় না যে আমি ভালো অভিনয় করব তাহলে আমি এটা পাবো, বা ভালো নাচ করব তাহলে আমি এটা পাবো। আমি কি পাবো সেটা কোনোদিন ভাবিনি, কোনোদিন সেটা ভেবে কাজ করিনি। আমার কাজটাকে ভালো করতে হবে। আমার সারাক্ষণ মনে হয় আমি অনেক পিছিয়ে আছি, আমারটা ভালো হচ্ছে না, আমার অভিনয় ভালো হচ্ছে না, আমার নাচ ভালো হচ্ছে না, আমাকে আরো ভালো করতে হবে। তার জন্য যখন পুরস্কার এসে যায় তখন এত খুশি লাগে যে আমি না চাইতে এটা এসে গেছে। এবং কি বলে যে ধন্যবাদ দেব আমি আমাদের কেন্দ্র সরকারকে, ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি এতটাই গ্রেটফুল তাদের কাছে। মহিলা বিভাগের তরফ থেকে আজকের বিশেষ অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হওয়ার জন্য। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনুষ্ঠান শেষ করব, একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আজকের অনুষ্ঠানে একটু বিশেষ বার্তা রেখে বিদায় নেব। সবাই ভালো থাকুন, আমরা যেন নিজেরা ভালো থাকি আর অন্যদের ভালো রাখার চেষ্টা করি। এই যে এত মানুষ কুম্ভ মেলাতে গিয়ে এরকম পদপিষ্ট হয়েছেন, কিন্তু সেটা কার দোষ? এখনো আমরা ডিসিপ্লিনড হইনি বলেই এই জিনিসটা হয়েছে। আমরা বিদেশ থেকে এত কিছু আমরা অন্ধভাবে তাদের খারাপটাকে নিচ্ছি, কিন্তু তাদের ভালোটাকে আমরা কেন নেওয়ার চেষ্টা করছি না? বিদেশের যে ডিসিপ্লিন গুলো, একটা ট্রেন থেকে আগে যারা নামছেন তাদের নামতে দেওয়া উচিত, তারপরে যারা উঠছেন তারা উঠবেন খালি জায়গা পেলে। আমি যখন দেখছি এরম হুড়োহুড়ি করছে, আমি একটু ধৈর্য ধরে একটু দাঁড়াই, ঠিক আছে আমার আগের মানুষটা যান, তারপরে আমি যাব। আমাদের ডিসিপ্লিনড হতে হবে, আমাদের আগে মানুষ হতে হবে। ঠিক, অপেক্ষা, সাহায্য, সহযোগিতা, মূল্যবোধ, ধৈর্য, সাহায্য। আর আমরা যদি নিজের দোষগুলো দেখি, আমাদের আগে নিজেকে শোধরাতে হবে, তারপরে আমরা অন্যকে শোধরাতে পারবো। এই অভ্যেসগুলো যদি আমরা আমাদের প্রতিদিনের জীবনে আনতে পারি, আমরা হয়তো হাতে হাত ধরে আরো অনেকটা এগিয়ে যাব। আমাদের নাচের স্কুল উদয়নে আমরা ছোট বাচ্চাদের থেকে এইটাই শেখাই, ডিসিপ্লিন। অনেক ধন্যবাদ দিদি, নমস্কার।